My dear students, take my congratulations. Our class is being going to take on behalf of Porsatur Online School. Today I am going to discuss English second paper. Our today's topic is right form of verb. তো বন্ধুরা, আমি আশা করি যে তোমরা কে কোন স্কুল থেকে আসছো তোমরা সেটা তোমাদের লাইক কমেন্টে জানিয়ে দিবা, এবং তোমরা যারা আসছো এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা এখনো আসেনি তোমরা তাদেরকে ট্যাগ করে দেবা, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর হবে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ, ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক্সটা হচ্ছে যে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট ক্লাস পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক্স। এটা না জানলে আমরা ইংরেজি শুদ্ধভাবে লিখতে, বলতে ও পড়তে পারবো না। তাই আমি আজকে এই রাইট ফর্ম অফ ভার্বের উপরে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি প্রথমেই বলে নেব যে আসলে রাইট ফর্ম অফ ভার্ব কি। রাইট মানে সঠিক, আমরা দেখেছি এখানে রাইট মানে সঠিক, ফর্ম মানে আকৃতি বা রূপ, চেহারা রূপ নয়, আকৃতি, আর অফ ভার্বস মানে ভার্বের, অর্থাৎ ভার্বের সঠিক রূপ। তো ভার্বের সঠিক রূপ বসাতে হবে, আমাদের ইংরেজিতে ভুল দেওয়া থাকবে, সেই ভুলগুলোকে আমাদের সঠিক করতে হবে। তো প্রথমেই জানতে হবে যে আমাদের কোন কোন বিষয়ের উপরে ভুল থাকবে। আমাদের ভুল থাকবে যেমন সাবজেক্টের ভুল থাকবে, ভার্বের উপরে ভুল থাকবে, টেন্সের ভুল থাকবে, ভয়েসের ভুল থাকবে। এছাড়াও আরও ইংরেজির আরও যে সমস্ত খুঁটিনাটি বিষয় আছে, এই প্যাসিভ ভয়েসের ভুল থাকবে। এইগুলো বুঝে নিয়ে আমাদেরকে সংশোধন করতে হবে। তো আমরা প্রথমেই যে ভুলগুলো থাকবে আমরা বলে দিলাম, সেই ভুলগুলো যে কিসের উপর ভুল থাকবে। নাম্বারের ভুল থাকবে, তারপরে পার্সনের ভুল থাকবে, এগুলো আমাদের ভুল থাকবে, আমরা এই ভুলগুলো সংশোধন করব। তো প্রথমে আমি আলোচনা করতে যাচ্ছি যে যখন বাক্যের ভিতরে, যদি কোনো বাক্যের ভিতরে গ্রাজুয়ালি, কমনলি, জেনারেলি, ইউজুয়ালি, অলওয়েজ ইত্যাদি শব্দ থাকে, তখন সেইটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হবে। যথা আই ইট রাইস জেনারেলি, GENERALLY। এখানে ভুল থাকবে আই ইট রাইস না, হি ইট রাইস, এখানে ভুল থাকবে এইটি। আমাদের এখন ঠিক করতে হবে যে এই বাক্যের ভিতরে জেনারেলি শব্দটা আছে, তাহলে আমাদের সঠিক করে লিখতে হবে যে হি ইটস রাইস জেনারেলি। আমরা শিখলাম যে বাক্যের ভিতরে যদি জেনারেলি থাকে তাহলে কিভাবে আমরা সংশোধন করব, এবং ধরে নেব যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণত জেনারেলি থাকে। এরপর আমরা দ্বিতীয় উদাহরণে আসি। যদি বাক্যের ভিতরে নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি শব্দ থাকে, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভুল। সেটা কন্টিনিউয়াস টেন্স হবে যদি বাক্যের ভিতরে এই ধরনের থাকে যে হি হেল্পস দ্য পোর, নাও হেল্পস এর নিচে দাগ আছে, তাহলে আমাদের খেয়াল করতে হবে এই বাক্যে নাও শব্দ রয়েছে, তাহলে এই বাক্যটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। যথা হি ইজ হেল্পিং the poor
নাও। এরপরে আমরা যাব যে যদি বাক্যের ভিতরে এগো, তারপরে ইয়েস্টারডে, তারপরে বিফোর ইত্যাদি সব থাকে, তাহলে আমাদের কি করতে হবে? যদি আমাদের বাক্যের ভিতরে এগো থাকে, ইয়েস্টারডে থাকে, বিফোর থাকে, লাস্ট ডে থাকে, তাহলে আমাদের সেই বাক্যটা যেভাবেই থাকুক না কেন সেই বাক্যটাকে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করতে হবে। একটা উদাহরণ নিয়ে আমরা বাক্যটাকে ক্লিয়ার করি। যেমন I have done the work ago. এখানে নিচেই দাগ থাকবে I have done, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে বাক্যের ভিতরে এগো শব্দ রয়েছে। তো নিঃসন্দেহে এগো যেহেতু রয়েছে সেহেতু আমরা নিশ্চয়ই বাক্যটাকে ঘুরিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করতে পারবো যে I did the work ago. বন্ধুরা, তোমরা যারা এখনো লাইনে আসোনি, আমরা চাবো যে তোমরা তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করে দাও, কারণ এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা যত বন্ধুদেরকে সহায়তা করতে পারো। আমরা এখন একটা দুঃসময় পার করছি, এই দুঃসময়ে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এরপরে আমরা আসি যদি বাক্যের ভিতরে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট ইত্যাদি শব্দ থাকে। যদি বাক্যের ভিতরে জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, ইয়েট ইত্যাদি শব্দগুলো থাকে, তাহলে আমরা এই বাক্যটা যে টেন্সে থাকুক না কেন, যে ফর্মেই থাকুক না কেন, সেটাকে পরিবর্তন করে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা একটা উদাহরণের সাহায্যে বাক্যটাকে একটু ক্লিয়ার করে নিই। যেমন he eats rice recently. আমরা এই ভার্বের ভিতরে দাগ দিলাম, অর্থাৎ যে শব্দের ভিতরে দাগ থাকবে, নিচে দাগ থাকবে, সেই শব্দটা ভুল। এবং আমাদের খেয়াল করতে হবে এখানে রিসেন্টলি শব্দটা আমাদের এই বাক্যের ভিতরে আছে। তাহলে নিঃসন্দেহে এই টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে পারবো। এখন আমরা আগেই আলোচনা করেছি, আমরা বিগত ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের টেন্স নিয়ে কোনো বিভ্রান্তি আর হওয়ার কথা নয়। তারপরেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন প্রণালী হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ বা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা হ্যাজ লাগাবো এখানে, হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, রাইস, লেটলি, রিসেন্টলি। আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা যাব যদি বাক্যের ভিতরে সময় উল্লেখ থাকে, যদি কোনো বাক্যের ভিতরে সময় উল্লেখ থাকে, তো সেই বাক্যটাকে আমরা সময় বলতে আমরা যেমন ফর ফিউ ডেজ, তারপরে সিন্স মর্নিং, ইত্যাদি সময় উল্লেখ থাকে।
তাহলে আমরা যে যে ফর্মেই থাকুক না কেন বাক্যটা, আমরা সেই বাক্যটাকে ঘুরিয়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, না হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করে নেব, তাহলে সঠিক হবে। বন্ধুরা, আমরা একটা উদাহরণের সাহায্যে আমরা ক্লিয়ার হই। যেমন করিম has done the work for 2 days. বন্ধুরা, আমরা এখানে দেখছি যে ডানার নিচে দাগ আছে। আমরা দেখছি যে ডানার নিচে দাগ আছে। আমরা ডানার নিচে দাগ দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে নিয়ম অনুসারে যখন সময় তখনই সেটা হয়। আমরা এখন এটা প্রেজেন্ট, এই যে সাথে হ্যাভ হ্যাজ ডান, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারি। যেমন করি হ্যাজ বিন ডুইং the work for 2 days. এটা হচ্ছে গেল সাধারণত টেন্সের যে ধরনের ভুল থাকবে, আমি প্রাথমিকভাবে টেন্সের সেই ভুলগুলো নিয়ে এখানে আলোচনা করলাম। এবার আসি আমরা প্যাসিভ ভয়েসে কি ধরনের ভুল থাকতে পারে। প্যাসিভ ভয়েসে আমরা যে ভুলগুলো পাবো সেই ভুলগুলো আমরা আলোচনা করব। যে আমরা একটা উদাহরণ নিলেই হবে। প্যাসিভ ভয়েসে আমরা জানি যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে অবজেক্ট সাবজেক্ট হয়, তারপরে মূল ভার্বের 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, বাই প্রিপোজিশন ব্যবহৃত হয় এবং টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ব্যবহৃত হয়। এটা হচ্ছে যে ভয়েস। তো যদি এই ধরনের থাকে যে করিম is Karim does the work by me. আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে ডাজের নিচে দাগ এবং বাই মি আছে, অর্থাৎ এ বাক্যটা নিঃসন্দেহে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে যখনই ভুল থাকবে তখনই আমাদের এখানে করে নিতে হবে যে আমরা বাক্যটাকে ভুল তুললাম। যেমন রাইস ইটস বাই মি। এখানে ইটস এর নিচে দাগ থাকলো, আমরা বাই মি অর্থাৎ ভাত আমাদের খাওয়া হয়েছে। তো এটা প্যাসিভ ভয়েসের ভুল, অর্থাৎ এটা হবে রাইস ইজ ইটেন বাই মি। অর্থাৎ আমরা ইটস যেহেতু রয়েছে, এটা বলতাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস করতে গেলে সাহায্যকারী ভার্ব অ্যামিজার লাগে, সেজন্য আর ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। এটা হচ্ছে যে প্যাসিভ ভয়েসের ভুল। আমরা আরেকটা ভুল দেখতে পারি যে যদি বাক্যের ভিতরে যদি WS কোশ্চেন থাকে, যেমন হোয়াট ইউ ওয়ান্ট, এ বাক্যটা একদিক থেকে প্রশ্নবোধক, আর একদিক থেকে হচ্ছে যে ইউ নিচে দাগ, অর্থাৎ আর একদিক থেকে হচ্ছে যে বাক্যটা প্রশ্নবোধক। তাহলে বাক্যটা যদি WS কোশ্চেনের কোনো বাক্যটা যদি প্রশ্নবোধক হয়, তাহলে তার নিয়মটা কি? তাহলে তার নিয়মটা হচ্ছে যে প্রথমেই হোয়াট হুইচের পরে সাহায্যকারী ভার্ব বসবে, হোয়াট হুইচের পরে এবং সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসবে। তাহলে এই বাক্যটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কোনটা বসাতে পারি?
যে ইউ আছে সেকেন্ড পারসন, সেজন্য হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আসলে সঠিক একটা বাক্য। যে আমি আবার বলছি যে যদি বাক্যটা প্রশ্নবোধক হয় এবং বাক্যটা প্রথমে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, অর্থাৎ হোয়াট, হুইচ, হু, হাউ, হোয়ার থাকে, তাহলে ডাব্লিউএস কোশ্চেনের পরে এবং সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসতে পারে। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে হোয়াই ইউ গো দেয়ার। এই যে আরেকটা উদাহরণ, আমরা বলেছি যে ডাব্লিউএস কোশ্চেনের পরে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসবে, তাহলে এটাও গো রয়েছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই কারণেই হোয়াই ডু ইউ গো দেয়ার। বন্ধুরা নিশ্চয়ই জিজ্ঞাসা চিহ্ন হবে একটা, বন্ধুরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে ডাব্লিউএস কোশ্চেন। এখন আমি আরেকটা রাইট ফর্ম ভার্বের উদাহরণ দিচ্ছি, ওই আরেকটা রাইট ফর্ম ভার্ব তোমাদের নিকটে নিয়ে আসছি, সেটা খুব ইন্টারেস্টিং হবে। যেমন অনেক সময় ভার্ব অনেক সময় প্রশ্নবোধক বাক্য করতে হয়, কিন্তু বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব কোনো সাহায্যকারী ভার্ব থাকে না এবং কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে, কিন্তু একে বলা হয় সাহায্যকারী ভার্ব বিহীন, অর্থাৎ টু বি ভার্ব বিহীন বাক্য। টু বি ভার্ব বিহীন বাক্যকে আমরা কিভাবে সঠিক নিয়ে আসবো, যেমন আই ডু ইট। এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্য প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে কিন্তু সাহায্যকারী ভার্ব দেওয়া নেই। তাহলে আমরা এখানে তো সাহায্যকারী ভার্ব হবে, এটা কোটে, এটা আমাদের প্রথমে টেন্স নির্ণয় করতে হবে, দেখতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু রয়েছে। তাহলে ডু আই ডু ইট, এটা হচ্ছে সঠিক রূপ যে ডু আই ডু ইট। এরপরে আমরা আসি যে রিনা নট গো টু স্কুল। বন্ধুরা আমরা জানি যে আসলে শুধু নট দিয়ে কোনো বাক্য, ইংরেজি বাক্য তৈরি হয় না, তার সঙ্গে একটা সাহায্যকারী ভার্ব যোগ করতে হয়। তাহলে দাগ থাকবে এখানে রিনা নট, অর্থাৎ নট গো টু, দাগ থাকবে নট গো টু, নট গো টু আমাদের সংশোধন করতে হবে। রিনা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিনা ডাজ নট গো টু স্কুল। এটা হচ্ছে যে একটা সঠিক বাক্য যে রিনা ডাজ নট গো টু স্কুল, অর্থাৎ এই নটের সাথে আমরা ডাজ যোগ করেছি। এবার আমরা যাব বাক্যের ভিতরে যদি সিন্স থাকে, যেমন it is $20 years since I see you. It is 20 years since I see you. এই যে সিন্স আছে আর এদিকে ভার্ব আছে সি, যদি কোনো বাক্যের ভিতরে সিন্স থাকে এবং তার প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রথম অংশ যদি কোনো বাক্যের ভিতরে সিন্স থাকে, তাহলে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন প্রথম অংশ প্রেজেন্ট টেন্স আছে, আমরা এই ইজ দিয়ে বলবো, তাহলে ইট ইজ লং সিন্স, ইট ইজ 20 years since I saw you. এই যে saw গেল, তাহলে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ অবশ্যই
পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তেমনি করে যদি প্রথম অংশ যদি ইট ওয়াজ যদি হয়, এই যে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা এই ভুলটা এই জায়গায়, এই যে সি, এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। it was 20 years since I had seen you. এটা হচ্ছে যে সিন্সের নিয়ম। যদি সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে, সিন্সের নিয়ম। বন্ধুরা, তোমরা যারা এখনো আমাদের এই লিঙ্কের সঙ্গে সংযোগ হওনি তারা সংযোগ হয়ে যাও দ্রুত, এবং যারা তোমরা ট্যাগ করে নি তোমাদের বন্ধুদের এই সংযোগটা ট্যাগ করে দাও। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে লেস্ট। He was first, lest he miss the train. এখানে একটু খেয়াল করতে হবে যে বাক্যের ভিতরে লেস্ট শব্দ আছে, এবং এই বাক্যটা লেস্ট হি, লেস্টের পরে বাক্যটা কি করতে হবে, লেস্ট যখনই থাকবে তখনই লেস্টের পরে যে বাক্যটা আছে সেই বাক্যটার সঙ্গে শুড যোগ করতে হবে। যেমন হি was first, lest he should miss the train. আমরা দেখলাম যে এখানে লেস্ট আছে, সেই কারণে পরের বাক্য যেটা, সেই পরের বাক্যটা হচ্ছে যে আমরা শুড ব্যবহার করেছি। অর্থাৎ লেস্টের যখনই থাকবে নিয়ম হচ্ছে লেস্ট যদি কোনো বাক্যের ভিতরে থেকে থাকে তাহলে আমরা শুড দিয়ে ইংরেজিটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়মে আছি। যদি বাক্যের ভিতরে হোয়াইল থাকে, তাহলে আমরা কিভাবে সেই বাক্যটা সংশোধন করবো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখে নিই। যেমন হোয়াইল, আমি আর একটু বলে নিই যে যদি হোয়াইল শব্দের পরে যদি ভার্ব থাকে, তাহলে যদি হোয়াইল শব্দের পরে ভার্ব থাকে তাহলে সেই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। আর যদি হোয়াইল শব্দের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওই বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে হবে। আমরা একটা উদাহরণ দেখে নিই। হোয়াইল walk in the garden, a snake bit him. আমরা ভুলটা দেখতে পাচ্ছি এই ওয়াক। আমরা নিয়মে বলেছি যে যদি কোনো হোয়াইলের পরে যদি কোনো বাক্যে ভার্ব থাকে তাহলে সেই বাক্যের সাথে, অর্থাৎ সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হোয়াইল ওয়াকিং, in the garden, a snake
বাইট হিম। আমরা এই হোয়াইল দিয়ে আরেকটা শব্দ, আরেকটা বাক্য দেখে নেব যে হোয়াইলের পরে যদি ভার্ব না থেকে যদি সাবজেক্ট থাকে তাহলে বাক্যটাকে আমরা কিভাবে পরিবর্তন করব বা সংশোধন করব। হোয়াইল হি ওয়াক on the road, he saw a bird. আমাদের ভুল জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা, অর্থাৎ হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারি। যেমন হোয়াইল হি ওয়াজ ওয়াকিং অন দি রোড, হি স এ বার্ড। এই যে সংশোধন করলে আমরা হি ওয়াজ ওয়াকিং দিলাম, ওয়াকিং ওকে, ওয়াকিং লাগালাম। এবার হচ্ছে যে হোয়াইল যদি থাকে তার বাক্যের ভিতরে আমরা কিভাবে বাক্যটাকে তৈরি করতে পারি তারই একটা উদাহরণ। বন্ধুরা, এবার আমরা বাক্যের ভিতরে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, বাক্যের ভিতরে যদি অ্যাজ ইফ থাকে তাহলে অ্যাজ দো থাকে। যেমন হি ইজ অ্যাজ ইফ, অ্যাজ ইফ, তাহলে এই পরের বাক্যটা কি হবে? অ্যাজ ইফ হি নোজ অল, এই যে নোজ এখানে থাকবে। অর্থাৎ বাক্যের প্রথম, অর্থাৎ অ্যাজ ইফের পরে যে বাক্যটা হবে সেই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ বা অ্যাজ দো যাই থাক, সেই বাক্যের পরে যে বাক্যটা হবে সেই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন হি স্পিক্স অ্যাজ ইফ হি knew all. আমরা এরপরে আসবো আরেকটা, আমরা বহুল প্রচলিত একটা জিনিস, বহুল প্রচলিত একটা প্রিপোজিশন অফ, আমরা অফের ব্যবহারে যাব। যদি কোনো বাক্যের ভিতরে অর্থাৎ ভার্বের পূর্বে যদি অফ ব্যবহার হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে সংশোধন করব আমরা সেই নিয়মটা দেখব। যদি ভার্বের পূর্বে যদি অফ ব্যবহার হয়, যেমন আই নেভার thought of go there, এই গো নিচে দা, অর্থাৎ গোটা আমাদের গো। তো আমরা নিয়মে হচ্ছে যে যদি বাক্যের ভিতরে অর্থাৎ ভার্বের পূর্বে যদি অফ থাকে, ফর থাকে, এই ধরনের শব্দ থাকে তাহলে সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। উদাহরণ, আই নেভার thought of going there. এ হচ্ছে যে সংশোধন। বন্ধুরা, আমরা এবার যাব কন্ডিশন। কন্ডিশনে যাওয়ার আগে আমি আরেকটা ছোট জিনিস আলোচনা করে নিই, সেটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটার থাকলে আমরা কিভাবে সংশোধন করব? হ্যাড বেটার যুক্ত বাক্যে যদি ভুল থাকে
তাহলে আমরা এই বাক্যটা কীভাবে সংশোধন করবো আমরা সেই জিনিসটা তোমাদের দেখাবো। যেমন ইউ হ্যাড বেটার টু গো দেয়ার। ভুল হচ্ছে যে এইটা, অর্থাৎ এই জায়গায় আমাদের কি সংশোধন করতে হবে, ইউ হ্যাড বেটার অর্থাৎ এই টুটা উঠে যাবে, টুটা উঠে যে আমাদের বাক্যটা সংশোধন করতে হবে। অর্থাৎ যখন এই হ্যাড বেটার থাকবে তখন তারপরে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না। অর্থাৎ ইউ হ্যাড বেটার গো, এটা হচ্ছে যে সংশোধন, ইউ হ্যাড বেটার গো দেয়ার। বন্ধুরা আমরা এবার আসবো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আমরা সাধারণত ভুল করে থাকি, বেশি ভুল করে থাকি। অর্থাৎ আমরা বেশি যে বিষয়টা নিয়ে সমাজে বা আমাদের বাস্তব জীবনে আমাদের সবসময় কথা বলে থাকি, অথচ সেই বিষয়টা আমরা জানি না। সেই বিষয়টা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের গঠন প্রণালী হচ্ছে যে প্রথমেই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। দুই নম্বর কন্ডিশন হচ্ছে যে ইফ প্লাস পাস্ট প্লাস ফিউচার ইন দা পাস্ট। 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ফিউচার ইন দা পাস্ট পারফেক্ট। ফিউচার ইন দা পাস্ট পারফেক্ট, এই আমরা কন্ডিশনাল এইটা তোমরা একটু ভালো করে দেখে নাও যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা দিতে পারি, না দিলেও চলে। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, দ্বিতীয়টা গেল, তোমরা খাতায় টুকে নিতে পারো এটা, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স। দ্বিতীয়টা গেল ইফ প্লাস পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস ফিউচার ইন দ্য পাস্ট। তৃতীয়টা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এখন পর্যায়ক্রমে এই উদাহরণ দিয়ে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। যেমন ইফের পরে ইফ ইউ কাম হিয়ার আই গো উইথ ইউ। এই ভুল এই জায়গায়, অর্থাৎ আমরা প্রথমেই বলেছি যে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের ব্র্যাকেট হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। সেই ক্ষেত্রে আমরা করতে পারি ইফ প্লাস ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল গো উইথ ইউ। এটা হচ্ছে যে ইফ কন্ডিশনের ইফের অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট টেন্স এর উদাহরণ। এবার আমরা আসবো ইফ প্লাস পাস্ট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট। বন্ধুরা এই ফিউচার ইন দ্য পাস্ট এই শব্দটা আমরা হরহামেশাই ভুল করে থাকি। তো ফিউচার ইন দ্য পাস্ট শব্দের অর্থ হচ্ছে যে আমরা জানি যে শ্যাল উইল দিয়ে ফিউচার গঠন হয়। তো
শ্যাল উইলের পাস্ট হচ্ছে উড শুড, অর্থাৎ আমরা যখনই বাক্যে উড শুড দ্বারা কোনো বাক্য গঠন করব তখনই মনে করতে হবে যে এটা ফিউচার ইন দ্য পাস্ট। তো যদি ইফ ইউ কেম if you went there, if you went there, I shall see you. ভুল আমাদের এই জায়গাটায়, এই জায়গাটায় আই শ্যাল সি ইউ, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ শ্যালের পাস্ট হচ্ছে যে উড অথবা শুড, আমরা সেই উড শুড ব্যবহার করে বাক্যকে সংশোধন করব। যেমন ইফ ইউ ওয়েন্ট দেয়ার, আমরা কিন্তু বলেছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। ওয়েন্ট দেয়ার আই উড শুড যে কোনো একটা হবে, এ নিয়ে বিতর্ক দরকার নেই, যে কোনো একটা বসালেই হবে। আই উড শুড সি, এই যে ফিউচার ইন দ্য পাস্ট হয়ে গেল। এবার আমাদের ফিউচার অর্থাৎ কন্ডিশনাল সাবজেক্টের অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড নম্বর নিয়মটা, থার্ড নম্বর যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, if plus past perfect plus future in the past perfect, future in the past perfect, আমরা প্রথমেই যেভাবে করেছি আমরা এটাও সেই নিয়মে করব। যেমন if you had finished the work, if you had finished the work, এটা past perfect tense করেছি, finish the work, I, এখানে ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট হচ্ছে যে would have, should have, could have, might have, আমি আবার বলছি ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট হচ্ছে যে would have, could have, should have, might have, এর যে কোনো একটা দিয়ে করা যাবে। তাহলে আই উড হ্যাভ given you some টাকা। তো বন্ধুরা এই গেল হচ্ছে যে কন্ডিশনাল, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস ফিউচার ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তো বন্ধুরা আমরা আশা করি যে রাইট ফর্ম ভার্বের যে প্রধানত যে সমস্ত নিয়মগুলো আমাদের সমস্যা হয় আমরা সেইগুলো আলোচনা করলাম। আরও দু একটা আলোচনা করা যায়, যেই ক্ষেত্রে সেটা হচ্ছে যে ন্যারেশনের ক্ষেত্রে একটা ভুল আমরা আলোচনা করি। ন্যারেশনের ভুলটা হচ্ছে যে হি সেড আই গো হোম, আমাদের এই সাবজেক্টে ভুল, অর্থাৎ এই জায়গায় ভুল, আমাদের এই সেন্টেন্সে ভুল আছে, আমরা সেই ভুলটা সংশোধন করবো। যেমন আমাদের ন্যারেশনের কিছু মৌলিক নিয়ম আছে, যে ন্যারেশন আছে যে আমরা জানি যে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন আমরা যখন করি তখন রিপোর্টিং ভার্বের পরে কমা বসে এবং রিপোর্টেড স্পিচের পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। তাহলে এই ক্ষেত্রে ভুল হচ্ছে যে দুটা, একটা হচ্ছে যে এখানে রিপোর্টেড স্পিচ নেই, এই রিপোর্টেড ইনভার্টেড কমা নেই এবং সেই সাথে এর পরিবর্তনও নেই। আমরা এখন পরিবর্তন করবো এবং সেটা ঠিক করবো।
যেমন এই ইনভার্টেড কমা যদি থাকতো তাহলে আমরা সেই ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট তৈরি করতাম, হি সেড দ্যাট। হি সেড দ্যাট, এইটা পরিবর্তন হবে ঠিক এই অনুসারে, হি সেড দ্যাট হি, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পরিবর্তন করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, হি ওয়েন্ট হোম, ওয়েন্ট হোম। তো বন্ধুরা, আমি আশা করি যে তোমরা আজকের এই ক্লাসে মনোযোগ দিয়ে শুনেছো, এবং আমি আশা করি যে তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আমার আজকের এই পাঠদান সফল হবে। তো আমি আজকের মতন এই রাইট ফ্রম ভার্বের যে মূল বিষয়গুলো, সেই বিষয়গুলো আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনেছো এবং তোমরা তোমাদের বন্ধুদেরকে এখানে পার্টিসিপেট করার জন্য তোমরা আহ্বান করেছো, ট্যাগ করেছো। আমি আজকের মতন এই আমার বক্তব্য শেষ করছি। তোমরা এই করোনার মুহূর্তে সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং আল্লাহ তোমাদের সহায় হোক। ধন্যবাদ।